এটা যে আর সইতে পারছে না সে। নিজেকেই মোমের আগে কোরবানি দিতে ইচ্ছে করছে তার, কিন্তু আফসোস তাও যে পারছে না। তার কাঁধে যে হরেক রকম দায়িত্বের ঝুলি। পরিবারের বড় সন্তান সে, এছাড়াও একটি মাত্র পুত্র, যার মুখের দিকে চেয়েই বাকিটা জীবন কাটবে ওই বয়স্ক মা বাবার। সব থেকে বড় কথা, সে একটি কোমল ফুলের বড় ভাই। এই ভাই শব্দটা দু অক্ষরের হলেও এর ভার যে ভীষণ ভারী, তা বইতে যে হবে তাকে। এই মুহূর্তে নিজেকে শেষ করা মানে তার কাছে তার ওই কোমল ফুলটিকেও দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া, সম্পূর্ণ একটি পরিবার শেষ করে দেওয়া। তাই চাইলেও এই বুঝতার মুয়ান অবুঝের মতো কাজ করতে পারবে না। কথাগুলো ভেবে মনটা আরো বিষিয়ে গেল। মৃদু কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল, কেন করলে তুমি এমনটা আল্লাহ? কেন আমাদের পরিবারে এক ছটা সুখ দিলে না? নাই বা দিলে ধন সম্পদ, নাই দিলে অঢেল টাকার মালিক বানিয়ে। বড়লোকি সমাজও চাইনি, তাহলে কেন এই দুর্ভিক্ষের ন্যায় ভেসে আসা পরিবারের চোখের মণিকে তুমি এত যন্ত্রণা দিলে? যদি এভাবে জানিয়ে নিয়ে যারই হয়, তাহলে কেন তাকে পাঠালে আমাদের এই ছোট্ট সংসারে? নিজের কাছেই রেখে দিলেই তো পারতে। কেন শুধু শুধু মায়া বাড়ালে এত বছর ধরে? গলা ধরে এলো মুয়ানের। মাথা ঝুঁকিয়ে নিশ্চল কণ্ঠে বলল, আমার বনিটাকে ঠিক করে দাও না আল্লাহ। এই অসম্ভবটা একটু সম্ভব করো না। তুমি চাইলে তো সব পারো। আমার এই দোয়াটা কবুল করো না আল্লাহ, দয়া করে কবুল করো। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো মুয়ান। নভের জিজ্ঞাসু দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। দ্রুত চোখ মুছে নিল মুয়ান, নিজেকে গুটিয়ে সামলেও নিল। ভাবটা এমন যেন এতক্ষণ কিছুই হয়নি। হয়তো একেই বলে পুরুষ মানুষ। কিছু বলবেন স্যার? নভ চুপ রইল। আপনি এখানে? বনির জ্ঞান ফিরেছে? এবার নভ গভীর মুখে বলল, চলো। মুয়ান বিচলিত হলো। বনি ঠিক আছে? তুমি ওঠো, হসপিটালে চলো, মোমের কাছে। মুয়ান উঠে দাঁড়ালো। হ্যাঁ আপনি যান, আমি রিসেপশনে কথা বলেই আসছি। লাগবে না, আমি বিল পে করে দিয়েছি, এখন চলো। মুয়ান অবাক হলো। স্যার আপনি কেন? আমি তো দিতামই। সমস্যা নেই। হাঁটা ধরল নভ, সাথে সাথে মুয়ানও। মাথা ঝুঁকালো সে। শুধু শুধু ঋণের বোঝাটা আরেকটু বাড়িয়ে দিলেন। যদি বলি সেই ঋণ আর শোধ করতে হবে না? অবাক হলো মুয়ান, বিচলিত কণ্ঠে বলল, কি বলছেন স্যার? মুয়ান মাথা নোয়ালো। এটা হয় না স্যার। কারো কাছে ঋণ রেখে আল্লাহর কাছে দোষী হতে চায় না। ঋণ কোথায়? সময় হলে আমি আমার পাওনা জিনিস চেয়ে নেব, এখন চলো। বলতে বলতে হাঁটার গতি বাড়িয়ে দিল নভ। মুয়ান নভের কথাখানা বোধগম্য করতে পারল না, তাই নিজেও হাঁটা ধরল হসপিটালের দিকে। মাত্র 2 মিনিটের পথ। তখন হসপিটালে নিজেকে অসহায় লাগায় ছুটে এসেছিল আল্লাহর দরবারে। হসপিটাল ফিরতে মোমের কেবিনে বাইরে চোখ পড়ল তেজকে। ফোন টিপছে সে। নভ আর মুয়ানকে দেখে ফোন পকেটে পুরে উঠে দাঁড়ালো। ভেতরে নার্স আছে, চিন্তা নেই। আর বলল মোমের জ্ঞান ফিরছে। নভ আর মুয়ান দুজনে ভেতরে প্রবেশ করলো। সাথে সাথে তেজও ঢুকলো। মোমের এই পরিস্থিতির ব্যাপারে নভ অবগত না হলেও মুয়ান সম্পূর্ণই অবগত। কিসের পর কি হয় তা তার জানা। গত 1 বছরে প্রায় 10 বারের উপরে এমনটা চলে আসছে যে। মোম শান্ত শরীর নিয়ে নির্বিকার মাথাটা হেলিয়ে এক পাশে তাকিয়ে আছে। জানে এখন হাজার চেষ্টা করলেও নিজ শক্তি ব্যয় করে উঠে বসতে পারবে না। হাত পা নাড়ানোই যে দায়, তাই আর বৃথা চেষ্টাও করল না। অপেক্ষা করতে লাগলো ভাইয়ের আসার। মুয়ান আসলো। আলতো হাতে মোমের চুল হাতে বুলিয়ে দিল। কপালে একটা স্নেহের পরশ এঁকে বলল, খুব খারাপ লাগছে বনি। মোম চোখ উল্টে তাকালো মুয়ানের দিকে। ভাঙা কণ্ঠে বলল, মুয়ান মুচকি হাসলো। মোম আবারও ভাঙা স্বর নিয়ে বলে উঠল, কত খরচ হয়েছে ভাইয়া? মুয়ান একটু থামলো, তারপর হাসার চেষ্টা করে বলল,
কতই হার হবে বল? ওই আর কি 500 থেকে 600 টাকা গেল, ব্যাস। সত্যি বলছো তো ভাইয়া? মুয়ানের হাসি আরো গাঢ় হলো। তোর পাগলি, তো তোকে মিথ্যে বলবো নাকি? বলতে বলতেই মোমকে ধরে বসালো মুয়ান। নিজের গায়ের উপরে হেলান দিয়ে রাখলো মোমকে। কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলো। খিদে পেয়েছে বনি? ভেসে এলো মোমের ভাঙা কণ্ঠ। নার্স আপু খাইয়ে দিয়েছে। চোখ পড়ল সামনে দাঁড়ানো নভের দিকে। নভ তার দিকেই অপলক তাকিয়ে। সে দেখছে এই নেতিয়ে যাওয়া মোমকে। কিছুক্ষণ আগে কত প্রাণবন্ত ছিল মেয়েটি। ওই তো তখন সারা পথ রিকশায় হাত নাড়িয়ে হেসে হেসে কি নেই দারুণ কথা বলছিল। আর এখন তার নিজেকেই ধরে রাখার ক্ষমতা নেই। কি অদ্ভুত না? তবে সে ভীষণভাবে অনুভব করছে মোমের এই রূপ তার সহ্য হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে মোম এমন হলে একটুও মানাতো না। ওই যে ঠোঁট ফুলিয়ে হাত নাড়িয়ে পিট পিট করে তাকিয়ে কথা বলে না, ওইটাই তো মানায় মোমকে। তাহলে সে কেন এভাবে থাকবে? একদম এভাবে থাকতে দেবে না নভ তাকে। মোমের দিকে এক পলক তাকিয়ে হনহনিয়ে কেবিন ছাড়ল নভ। তার যাওয়া দেখে পিছু নিল তেজো। কি আরে বেড়া, তোরে এই কালাগের কে? তেজের সুমিষ্ট ভাষা শুনে ঘুরে দাঁড়ালো নভ। একবার দেখে আবার হসপিটালের কর্নারে করিডোরের জানালা দিয়ে বাইরে তাকালো। শান্ত কণ্ঠে বলল। মোম এত উইক হলো কি করে? তেজের শান্তবিহীন ভাব। ও ইয়ানি, এইটা তো ওই থেরাপির লাগিয়া হইছে। হইলাম কাইল্লা বিয়াইনা দি আবার ঠিক উই যাইব আগের মতন। আইজা নাকি হাই স্কেলে থেরাপি দিছে, হেলেই সহ্য কইতো না। হাত ঠ্যাং অবশ হয়ে গেছে মমের। এই থেরাপিটা মোমকে কেন দেওয়া হয়েছে জানিস কিছু? না, আই ডাক্তাররে জিগাইছি, কিছু কয় ন। কয় যে রোগীর পরিবারের তুই মানা কইছে কইবার লাই। নভ একটু চিন্তিত হলো। কি এমন বিষয় যে কাউকে জানানো যায় না? তেজ এসে দাঁড়ালো নভের পাশাপাশি। যা ইচ্ছা তাও, তোর কিয়া এগান জানি। তুই টিয়া হাইলেই তো মমরে ছাড়ি দিবি, তোর এত কিছু জানি লাভ কিয়া? নভের শান্ত উত্তর। ওকে আমি ছাড়ছি না আর। কথাটা শুনে তেজ একটু লুকিয়ে হাসলো, তবে মুখে অবাক হওয়ার ভান ধরে বলল। মানে ছাড়তি না কা? ছাড়বো না মানে ছাড়বো না। ওকে ছেড়ে দিলে আমার চলবে কি করে? বুঝাই কহ। আই থিঙ্ক শি ইজ অ্যাট্রাক্টেড মি। তেজ এবার একটু সিরিয়াস হলো। আলতো হেসে বলল। ওটাকে অ্যাট্রাকশন বলে না রে বেটা, অন্য কিছু। নভ কেমন অশান্ত হয়ে উঠেছে। এলোমেলো দৃষ্টিতে তেজের দিকে তাকিয়ে বলল। আমার কি হচ্ছে আমি বুঝতে পারছি না তেজ। আমি আগের মতো কিছুই করতে পারছি না। অফিসে কোনো মেয়েকে দেখলে মনে হয় ওইটা মোম। ফিরতে একটু লেট হলে মনে হয় খুব বেশি দেরি হয়ে গেছে মোমের কাছে যেতে। যেখানে আমি রাতের পর রাত ঘোরাফেরা করে কাটাতাম, মদ্য মাতাল হয়ে পড়ে থাকতাম, বাসায়ও আগের মতো আর যাওয়া হচ্ছে না। আগে তো কিছুদিন পর পর হলেও যেতাম, বাট এখন মনে হয় আমি বাসায় গেলে মোম থাকবে কি করে। প্রতি রাতে আমার নতুন নতুন মেয়ে ছাড়া চলতো না, আর এখন কোনো মেয়েকে ছুতে গেলেই মনে হয় মোম কাতর কণ্ঠে আমায় ডাকছে। এই বুঝি ওই দিনের মতো বমি করে ক্লান্ত হয়ে গেল। সব ছেড়ে আবার ছুটে যাই ওর রুমে, আর গিয়ে দেখি তেমন কিছুই না, সে ঘুমায়। যেখানে নারী শরীর ছাড়া আমার একদমই চলে না, সেখানে মোমের ওই মাখন শরীরের বেখালি অপ্রত্যাশিত স্থান দেখেও আমি নিজেকে সামলে নিয়েছি। আমি চেয়ে ওকে বাজেভাবে ছুঁয়ে দিতে পারছি না কেন, যেত তখন মন বলে ওঠে সম্পর্ক একটা সচ্ছল হালালতা দরকার, এর আগে কিচ্ছু না। এমন কেন হয় বলো তো? ওই মেয়ে তো আমায় একদম পাগল বানিয়ে দিচ্ছে। তেজ শুনল নভের কথাগুলো। সে আগে থেকে এমন কিছুই ধারণা করেছিল, তবে সে এখন আর পারবে না নভকে গোলক ধাঁধার মাঝে রাখতে। জানানো উচিত তার। মুচকি হেসে তেজ বলল। তুই ফাইসা গেলি দোস্ত। নভ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তেজের দিকে। তা দেখে তেজ বলে উঠল। মোম তোর আকর্ষণ, ও তোর মায়া, ও তোর পূর্ণতা, তোর সহায়িকা, এই সব কিছু মিলিয়ে ও তোর কে জানিস? নভ কিছুই বলল না। শুনতে চাইল তেজের কথা, মিলাতে চাইল নিজের উত্তরের সাথে। আদৌ কি তার ধারণাটা ঠিক কিনা জানতে চায় সে। তেজ বলল। ও তোর ভালোবাসা।
এই তো মিলে গেল নভের উত্তরের সাথে, মিলে গেল তার অনুভূতির সাথে। আনমনে মুখ জুড়ে এক বিস্তৃত হাসি ফুটে উঠল তার। চোখের সামনে আবার ভেসে উঠল মোমের কিটকিটে হাসি মাখা মুখটা। তেজ কাঁধে হাত রাখল তার। কিরে বেটা, কি ভাবছিস? গোপন করল না নভ। তেজকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাই তো নিজের সকল অনুভূতি খুব সহজেই শেয়ার করে তেজের সাথে। হাসি মাখা মুখ নিয়ে উপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল, আই থিঙ্ক সো। হাসি প্রগাঢ় গাঢ় হলো তেজেরও। তার ইচ্ছে পূরণ হলো। অবশেষে নভ যে তার অনুভূতিগুলো বুঝতে সক্ষম হয়েছে, এবার আর কোনো চিন্তা নেই তার। নভের উচ্ছৃঙ্খল জীবনটাকে মমি পারবে গুছিয়ে তুলতে। কিছু না করে সে অনেক কিছু করতে পারবে। মোমের সিটি স্ক্যানের রিপোর্ট কবে দিবে? নভের কথায় তেজ বলল, পরশু বলল তুই মোয়ানকে জিজ্ঞেস করিসনি মোমোর ব্যাপারে। হুম, মনের অবস্থা ঠিক ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। ছাড়, একেবারে সিটি স্ক্যানের রিপোর্ট দেখে বোঝা যাবে। ওকে, তো চল কখন ফিরবি জেনে নি। হুম। বলতে বলতেই কেবিনের দিকে হাঁটা ধরল তারা। সামনে আসতেই কানে ভেসে এলো মোয়ানের বিচলিত কণ্ঠ। স্যার প্লিজ স্যার, এমন করবেন না। এই জবটা আমার জন্য খুব প্রয়োজন। প্লিজ স্যার, প্লিজ আমার কথাটা একটু শুনুন প্লিজ স্যার। স্যার। কেটে গেল ফোন। মোয়ান ক্লান্ত মুখে ঘুরে দাঁড়ালো পেছনে। সাথে সাথে চোখে পড়ল নভ আর তেজকে। তেজ জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মোয়ান লোকালো না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর হবে, শেষ সম্বল চাকরিটাও গেল। এই সময় এমন কথা যেন তেজ আশাই করেনি। হোয়াট? মাসে মাসে ছুটি কে দেবে বলুন? তারাও তো কাজের দায় আমায় চাকরি দিয়েছিল। নভ শুনল, তাকালো বিছানায় ঘুমন্ত মোমের দিকে, আবার তাকালো মোয়ানের দিকে। একটু আগে ঋণ শোধ করার কথা বলেছিলাম, মনে আছে? মোয়ান তাকালো নভের দিকে। তোমাদের ঋণের বদলে আমি তোমার থেকে দুটো জিনিস চাইবো। মোয়ান অবাক হয়ে বলল, কি চান আপনি? নভ বাম হাত দিয়ে কাউন্ট করলো। 1, আমার কোম্পানিতে তোমার সিভি জমা দেবে তুমি। নাম্বার 2, তোমার বোনকে আজীবনের মতো আমায় দিতে হবে। মোয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল নভের দিকে। কি বলছে এই লোকটা? সে তো কিছুই বুঝতে পারছে না। একটু থেমে নভ ভিলেন স্টাইলে এগোতে এগোতে বলল, তুমি ভেবো না যে নাকচ করবে, কারণ তুমি রাজি থাকলেও আমি মোমকে দেবো না, আর রাজি না থাকলেও দেবো না। নাও, চয়েস ইজ ইয়োর্স। পিট পিট করে চোখ খুলতেই নিজেকে রিসর্টের ওই রুমটায় আবিষ্কার করলো মোম। চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল ব্ল্যাটে শার্ট পরা নভকে। খাটের কোণে বসে তার দিকেই তাকিয়ে আছে। মোম ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাইয়া কোথায়? নভের সরাসরি উত্তর। চলে গেছে। মোম অবাক হলো। আমায় নেয়নি? নভ ভ্রু কুচকালো। কি ভেবেছ ভাই আসলে যেতে দেব? মোম নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। জোর করে হাত পা নাড়ানোর চেষ্টা করছে, ঠোঁট উল্টে কান্না করবে। এমন সময়ই নভ তার ঠোঁট চেপে ধরে ধমক দিয়ে বলল, চুপ, একদম কান্নাকাটি নয়। মোমের রাগ হলো। টুস করে নভের হাতের তালুতে একটা ছোট্ট করে কামড় দিয়ে বসলো। নভ হাত সরিয়ে ফেলল। তবে রে মেয়ে, আমায় কামড় দেখানো হচ্ছে, এবার আমার টান। বলেই ছুকল নভ। মুখটা একদম মোমের মুখের উপর নিয়ে এলো। এক পলক তাকিয়ে নিজের সরু পুরুষালী ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁক করে দখল করে নিল মোমের নরম তুলতুলে ঠোঁটদয়। চষে নিতে থাকলো প্রেমশিখার উষ্ণ সুধা। মোম আবেশে চোখ বুজে ফেলল। না নড়তে পারছে আর না পারছে নভকে আটকাতে। শেষের দিকে মোমের ঠোঁটে আলতো কামড় দিয়ে মুখ তুলল নভ। মোম চোখ খুলে তাকালো। নভ লো ভয়েসে বলল, হাউ ইজ ইট সুইটহার্ট? মোমের ছোট দয় এখনো তীর তীর করে কাঁপছে। সে কাঁপা ছোট কিঞ্চিত নাড়িয়ে মোম বলল, আমার অস্বস্তি হচ্ছে, সরুন। বাঁকা হাসল নভ। এটা তোমার কাজের রিভেঞ্জ জুলিয়েট। চাইলে ইন ফিউচার আমি যা যা করবো তুমি তার রিভেঞ্জ নিতে পারো। বিশ্বাস করো, আমি তোমার মতো আদর নিতে একটু কাঁপাকাঁপি করবো না, প্রমিস।